২০২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশে নতুন করে উত্থান ঘটেছে তারুণ্য শক্তির। তাদের মাঝে যুক্ত হয়েছে বহু আকাঙ্ক্ষা ও পরিবর্তনের স্বপ্ন। এ মুহূর্তে দেশে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণ তরুণী প্রায় ৩.৫ কোটি। এদের সবাই ভোটার না হলেও বর্তমান সমাজ ও রাজনীতিতে এই বিপুল তারুণ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্গ। বিপুল এই তারুণ্যের মনোভাব কতটা বুঝতে পারছে বিদ্যমান রাজনৈতিক দলগুলো, এমন একটি প্রশ্ন জারি আছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায়। বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কি তারুণ্যের চলতি হাওয়ার সমান্তরালে নতুন কোনো প্রস্তাবনা নিয়ে হাজির হবে? এমন বাস্তবতায় ২৮ এপ্রিল উদ্দীপ্ত তারুণ্যকে দিক নির্দেশনা দিতে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক দেশব্যাপী সেমিনার ও সমাবেশের ঘোষণা দেয় বিএনপির ৩ সহযোগী সংগঠন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, তরুণদের দিতে হবে সুনির্দিষ্ট রাজনৈতিক বার্তা, যেখানে থাকবে না কোনো মিথ্যাচার ও ছলচাতুরি। সঠিকভাবে যেন তরুণদের গাইডলাইনটা দেওয়া হয়, যে বয়ানটার মিথ্যা বয়ান, এমন কোনো ন্যারেটিভ তাদের সামনে উপস্থাপন করা ঠিক হবে না, যেটা আসলে আলটিমেটলি সে প্রতিপক্ষ তৈরি করে। বিএনপি নেতারা বলছেন, দলের ৩১ দফা রূপরেখার সঙ্গে পরিচিত করার পাশাপাশি তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সেমিনার ও সমাবেশ। আমাদের যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের কাছে আসছে, আমরা তাদের সাথে বসছি, কথা বলছি। আমাদের আগামীর যে পথ চলা এবং আমাদের যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফার যে রূপরেখা দিয়েছেন সেটি পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করতে চাই। যুবকদেরকে অ্যাড্রেস করে বিএনপির যত কর্মপরিকল্পনা অতীতে হয়েছে এবং ভবিষ্যতে দেখবেন এর চাইতে আরও প্রক্রিয়ার মধ্যে তাদেরকে নিয়ে আসা নানাবিধ প্রচেষ্টা এর মধ্যে থাকবে। তরুণদের কাণ্ডারি করে বাংলাদেশ বিনির্মাণে সামনে আরও ভিন্নধর্মী কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনার কথাও জানান বিএনপি নেতারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এভাবেই হতাশায় শুয়ে বসে দিন পার করছেন ঢাকা উদ্যানের বাসিন্দা হারুনুর রশিদ। কোনোরকম বেঁচে থাকলেও ক্ষতবিক্ষত শরীর নিয়ে আতঙ্কে কাটছে তার এক একটি দিন। গেল ফেব্রুয়ারিতে নিজ বাসায় সন্ত্রাসী হামলার শিকার হন ব্যবসায়ী হারুনুর রশিদ। ফ্ল্যাট দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে এই হামলা করে শীর্ষ সন্ত্রাসী সেলিম ও তার দলবল। প্রাণ বাঁচাতে বাসার নিচে নিজ অফিসে আশ্রয় নিলে সেখানেও কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে। কিশোর গ্যাং লিডার শীর্ষ সন্ত্রাসী সেলিম, তার ছেলে সোহান, সেলিম, ইকবাল, মাসুম, এই 4 জন আমার দৈরা অফিস রুমের ভিতরে নিয়ে কুবায়। হামলার এক প্রত্যক্ষদর্শী জানান, কয়েক সেকেন্ডের মধ্যে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। দুজন আমার দিকে ধাওয়া দিল, চাপাটি দেশীয় অস্ত্র নিয়ে। তখন মনে হয় হাইয়েস্ট 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে ওরা প্রায় 5-7 জনে মিলে তাই এখানে এই অফিসটার ভিতরে কোপানো হয়েছে। এই ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সেলিমের নামে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে বাড়ির সামনে এসে আবারও হুমকি দেয় সেলিম। হাইকোর্ট থেকে সে অগ্রিম জামিন নিয়ে এসে আবার আমার উপর হামলা করার জন্য আসে এবং হুমকি দেয় যে মামলা তুলে না নিলে তোকে মাইরা ফেলে দিব। হুমকির বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানালেও তৎপরতা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় মামলার বাদী ও তার পরিবার। 3 মাস হয়ে গেল, একটা বিচার পাচ্ছি না। আমার স্বামীর এখনো খুলিটা পর্যন্ত লাগা নাই। খুলি ছাড়া জানলা কেমনে চালাইতেছে একমাত্র আল্লাহই ভালো জানতেছে। ও সিরে টাকাটা কিনে নিয়ে গেছে, থানা পুলিশ টাকাটা কিনে নিয়ে গেছে, আমার কোনো বিচার পাইতেছি না। আমি সঠিক বিচার চাই। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, মোহাম্মদপুরে আগের চেয়ে শৃঙ্খলা ফিরেছে। সন্ত্রাসীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। আমরা বলতেছি না যে মোহাম্মদপুর আগের তুলনায় স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, তবে ধারাবাহিকভাবে মোহাম্মদপুর এলাকাটা আগের যে কোনো সময় তুলনায় ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে জামিন নিয়ে জামিনের শর্ত ভঙ্গ করে তদন্তে বাধা সৃষ্টি করতেছে এবং বাদী এবং ভিকটিমকে আবার ভয়ভীতি দেখাচ্ছে এবং এই বিষয়ে বিজ্ঞ আদালতকে আমরা লিখব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। 3 মাসেও শুকায়নি রক্তের দাগ। গ্রেফতার করা হয়নি আসামিদের, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তারা। তবে দ্রুতই যেন গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়, এ বিষয়ে বলছেন এলাকাবাসী। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীর রাজনীতিতে তারুণ্যকে সঙ্গী করে দলকে শক্তিশালী করতে মাঠে নেমেছে বিএনপি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তরুণদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের পাশাপাশি তাদের বঞ্চনার গল্প শুনতে চায় দলটি।
এর অংশ হিসেবে চট্টগ্রাম ও সাংগঠনিক বিভাগ কুমিল্লার সমন্বয়ে বন্দরনগরীতে দলটির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজন করতে যাচ্ছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আমি আশা করি মিনিমাম 5 লক্ষের উপরে তরুণ সেখানে উপস্থিত থাকবেন। চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগতে লক্ষ লক্ষ তরুণের সমাবেশ হবে। সমাবেশ ঘিরে চট্টগ্রাম জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এরই মধ্যে ওয়ার্ড থেকে শুরু করে জেলা ও মহানগরের প্রস্তুতি সেরেছে দলটি। তরুণদেরকে সম্পৃক্ত করার মাধ্যমে তরুণদের মতামতকে আমরা এক জায়গায় নিয়ে আসার এই চিন্তা, এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চিন্তা করেছেন। আমরা সেটির ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। দেশের ভোটারদের প্রায় 1/3 তরুণ, ফলে আগামী নির্বাচনে বড় ফ্যাক্টর এই জনগোষ্ঠীকে কাছে টানার চেষ্টা চলছে। বার্তা দিতে চাই, আমরা যদি এই তারুণ্যের সমাবেশটাকে সফল করতে পারি, ইনশাল্লাহ আমরা মনে করি এখান থেকে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা হওয়ার আরও এক ধাপ আমরা এগিয়ে যাব। বাংলাদেশকে নতুনভাবে গড়তে হলে একটি সুদক্ষ, দক্ষ, সৎ, সাহসী একজন নেতৃত্ব দরকার। আমরা মনে করি বিএনপি সেটা পারবে। এবং সমাবেশে 11টি জেলার 99টি উপজেলা ও মহানগরীর নেতাকর্মীরা অংশ নেবেন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ভারতের সাথে সড়ক ও রেল যোগাযোগ ভালো থাকায় পণ্য আমদানি রপ্তানিতে ব্যবসায়ীদের পছন্দের তালিকায় ছিল হিলি স্থলবন্দর। ফল, খাদ্য, মশলা ও পাথর সহ বিভিন্ন পণ্য আসে যায় এ পথ দিয়ে। তবে গত কয়েক মাসে এই বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি কমেছে আশঙ্কাজনকভাবে। আগে দিনে 120 থেকে 150 ট্রাকে ভারতীয় পণ্য এলেও এখন আসছে মাত্র 45 থেকে 60 ট্রাক। ডলার সংকটে এসি খুলতে না পারা, এইচএস কোড, খালাসের জটিলতা ও নাজুক অবকাঠামোর কারণে আমদানি কমেছে বলছেন ব্যবসায়ীরা। কাস্টমসেরও কিছু গাফলাত আছে, গাফলাতের জন্য কিছু কিছু ইম্পোর্টার আছে আমাদের হিলি থেকে মুখ ফিরে নিতে। বিভিন্ন ধরনের জটিলতা, মানে খালাস করতে গেলে দেখা যায় যে আপনার হলো ট্যাক্সের একটা ডিফার করে, বেনাপোলে একমতো ট্যাক্স, হিলিতে একমতো ট্যাক্স। কমেছে বন্দরের রাজস্ব আদায়। জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত 628 কোটি 28 লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আয় হয়েছে 581 কোটি 52 লাখ টাকা। আমদানি রপ্তানি বাড়াতে বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও কাস্টম জটিলতা নিরসনে পদক্ষেপের তাগিদ ব্যবসায়ী নেতাদের। ফল আমদানিটা দীর্ঘদিন যাবৎ বন্ধ, তারপর আরও কিছু আইটেম আছে যেগুলো আমদানি বন্ধ। এই আইটেমগুলো যদি এই দিক দিয়ে ইম্পোর্ট হইতো তাহলে আমদানি বাড়তো। হিলি স্থলবন্দরে আমদানির কমার সবচেয়ে বড় কারণ অবকাঠামো সমস্যা, রাস্তাঘাটের বেহাল দশা। যে গাড়ি রাস্তাঘাট ভালো না হওয়ার জন্য ইন্ডিয়ান গাড়ি আসতে ইচ্ছুক না বা আসতে চায় না। এই ব্যাপারে সরকারের পদক্ষেপ চান তারা। ডিবিসি নিউজ ডেস্ক। আপনার স্বামী ভিক্ষা করতো? না, ভিক্ষা করতো না। আপনার স্বামী রতন সরকার। তাহলে ছাগলের টাকা কেন দিল? ওই ভিক্ষুক নাম দিয়েই তো ছাগলের টাকা পাওয়া গেছে। কথা বলছিলেন মহারানী সরকার, রতন সরকারের স্ত্রী, যিনি আসল ভিক্ষুক নন, ছিলেন না কখনোই। তবুও তিনি পেয়েছেন 1400 টাকা এবং একটি ছাগল। ভিক্ষুক পুনর্বাসনের অর্থ এমনভাবেই ব্যয় হয়েছে রাজবাড়িতে, যার তালিকা করেছিল সমাজসেবা অধিদপ্তর। 2020 সালে রাজবাড়ী জেলা ভিক্ষুক মুক্তকরণ ও পুনর্বাসন পর্যালোচনামূলক সভায় গোয়ালন্দ উপজেলাকে ভিক্ষুক পুনর্বাসন করার লক্ষ্যে পাইলটিং প্রকল্প নেওয়া হয়, যার মাধ্যমে 5 জন ভিক্ষুককে 1 লাখ করে টাকা বিতরণ করার সিদ্ধান্ত হলেও ডিবিসির অনুসন্ধানে প্রশাসন থেকে টাকা বরাদ্দকৃত ব্যক্তিদের খুঁজে পাওয়া যায়নি। ভিক্ষুকের তো ছাগল দিচ্ছে, টাকা দিচ্ছে, সেগুলো সেই প্রমাণ দেখান আপনার সামনে, আমি পাইনি সেটা। তদন্তে দেখা গেছে গত 7 অর্থ বছরে জেলা সদর, গোয়ালন্দ, বালিয়াকান্দি সহ 5টি উপজেলায় 1238 জন ভিক্ষুককে পুনর্বাসন প্রকল্পে বরাদ্দ হয়েছে 42,68,000 টাকা। অথচ সরকারি হিসেবেই ভিক্ষুক পুনর্বাসন হয়েছে মাত্র 239 জন। কোথায় গেছে অর্থ তার হদিস মিলেনি খোদ সরকারি তদন্তেই। রাজবাড়ির স্থানীয়রা বলছেন, কমা তো দূর, রাজবাড়িতে ভিক্ষুকের সংখ্যা বেড়েছে। ভিক্ষুক অনেক বাড়ছে, এমনও দিন আছে যে প্রতিদিন 40 থেকে 50 জন আসে। বাজারে যে পরিমাণ দেখি, এটা আসলে আমরা বিগত 10-15 বছরে আমরা এরকম ভিক্ষুক দেখিনি, এত পরিমাণ ভিক্ষুক বেড়েছে। ভিক্ষুকরা বলছেন, সরকারি বা বেসরকারি কোনো সহায়তা তাদের কাছে কখনো পৌঁছেনি। 30 বছর ধরে ভিক্ষা পেতেছি, দেয়নি কিছুই আমার দেয়নি। তবে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে কোনো অনিয়ম ও লুটপাট হয়নি বলে দাবি জেলা সমাজসেবা কার্যালয়ের।
ভিক্ষুক পুনর্বাসনের টাকা আমার জানা মতো কোনো লুটপাট বা দুর্নীতি হয় নাই, কারণ যে টাকাটা আমরা ফিল্ডে দিয়েছি সেই টাকাটাই হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিকে যাচাই বাছাই করে, এটা ভিক্ষার টাকা তো, এটা যাচাই বাছাই করে ভিক্ষুককেই দেওয়া হয়েছে। এই প্রকল্পের বাইরে ভিক্ষুক পুনর্বাসনে তৎকালীন প্রধানমন্ত্রীর তহবিল থেকে আসা ৩০ লাখ টাকার সাথে যোগ হয়েছিল জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর একদিনের বেতনও। কোথায় সেই অর্থ? এই বিষয় নিয়ে কোনো কথা বলতে রাজি হননি রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। যারা ভিক্ষুকের টাকাও লুটে নিয়েছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় নাগরিক কমিটি। অস্বচ্ছতার একটি জায়গা এবং সদুত্তরের জায়গা অত্যন্ত দুর্বলতা আমরা লক্ষ্য করতে পেরেছি। যদি কোনো জায়গায় গাফিলতি অস্বচ্ছতা থেকে থাকে, সেক্ষেত্রেও একটা পদক্ষেপ নিয়ে এই প্রান্তিক মানুষগুলো নিশ্চিত জায়গায় যাতে ফিরে আসতে পারে সেই পদক্ষেপ নেওয়া উচিত। সরকারি অর্থ লুটপাটের সাথে জড়িতদের সাজা না হলে সাধারণের ভাগ্যের কখনোই পরিবর্তন হবে না, বলছে স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। 25 খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের অংশ স্পেনের ইরাবিয়ান দ্বীপের মেরিদা শহরটিতে রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা, রোমান থিয়েটারও। 1993 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কোতে জায়গা করে নেয় মেরিদা। স্পেনের অন্যতম বড় শহর বাস্কে অবস্থিত বিলবাও, এটি স্পেনের গুরুত্বপূর্ণ বন্দর স্থাপনা। শহরটিতে বিখ্যাত গুগেনহেম মিউজিয়ামের অবস্থান। মিউজিয়ামটির মনোমুগ্ধকর স্থাপত্যশিল্প মুগ্ধ করে সবাইকে। বেলিয়ারিক দ্বীপের বড় শহরগুলোর মধ্যে অন্যতম ইবিজা। স্পেনের পূর্ব উপকূলের শহরটিতে সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে থাকে এখানকার অসংখ্য সামার ক্লাব। রয়েছে অসংখ্য সমুদ্র সৈকত। গেস্টেলুগার্ডসে বিস্কে উপকূলীয় অঞ্চলের ছোট্ট এক পাথুরে দ্বীপ। হাজার হাজার পাথরে নির্মিত সিঁড়ি আর মধ্যযুগের এক ব্রিজ, যা দারুণ মনোমুগ্ধকর। সোমেওদো ন্যাচারাল পার্ক, এটি ক্যান্টাব্রিয়ান পর্বতের মধ্যভাগে দেশটির উত্তরের প্রিন্সিপালিটি অফ অ্যাস্টুরিয়াসে অবস্থিত। একে অনেকে সবুজের স্বর্গ বলে থাকেন। দক্ষিণ আন্দালুসিয়ার আগ্নেয় অঞ্চলটি বিখ্যাত ক্যাবো দা গাটা নিজার ন্যাচারাল পার্কের কারণে। পর্যটকের অন্যতম আকর্ষণের এ স্থানটির প্রতিটি কোণ রয়েছে মনোমুগ্ধকর সৈকত, রাস্তা, গ্রাম। লাস মেডুলাস প্রাচীন সময়ের এক স্বর্ণখনি। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্তি পেয়েছে এল বিয়ারজো অঞ্চলের পোনফেরাতা শহরের প্রাচীন এ খনি। এটা ছিল রোমান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনি। ছোট ছোট অন্তত 15টি দারুণ লেকের অঞ্চল লেগুনাস দা রুইদেরা ন্যাচারাল পার্ক। প্রাকৃতিক সৌন্দর্য যেন উপচে পড়ছে এখানে। স্থানটির পানির সরবরাহ আজও রহস্যে ঘেরা। জলপ্রপাত, জলাধার আর লেগুনা প্রকৃতির যেন এক অসাধারণ ছন্দ। স্পেনের উত্তরের উপকূলীয় অঞ্চলের প্রকৃতির আরেক বিস্ময় এস ক্যাটেড্রাইস বিচ। পৃথিবীর সুন্দরতম সৈকতগুলোর মধ্যে অন্যতম। সারা বছরই সেখানে ভিড় করেন পর্যটকরা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।